স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে নো টু ড্রাগস, মাদককে না বলুন। এ স্টাডি ইন স্কারলেট, রক্ত সমীক্ষা। লেখক স্যার আর্থার কোনান ডয়েল। 1878 সালে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করি এবং সেনা বিভাগে সার্জনদের জন্য নির্ধারিত পাঠ্যক্রমে যোগদানের জন্য নেটলি যাত্রা করি। সেখানকার পাঠ শেষ করে যথারীতি সহকারী সার্জন রূপে 5ম নর্দাম্পটন রেজিমেন্টের সঙ্গে যুক্ত হই। সেই সময় ওই রেজিমেন্টের কর্মস্থল ছিল ভারতবর্ষে। আমি সেখানে যোগদান করবার আগেই দ্বিতীয় আফগান যুদ্ধ বেঁধে যায়। মুম্বাইতে জাহাজ থেকে নেমেই জানতে পারলাম আমার রেজিমেন্ট গিরিবর্তের ভেতর দিয়ে অগ্রসর হয়ে ইতিমধ্যেই শত্রুপক্ষের দেশে প্রবেশ করেছে। আমার মতো আরও অনেক অফিসারের সঙ্গে যাত্রা করে নিরাপদেই কান্দাহার পৌঁছলাম এবং আমার রেজিমেন্টকে পেয়ে সঙ্গে সঙ্গে নতুন কর্মভার গ্রহণ করলাম। সেই অভিযানে অনেকের জন্যই এনে দিল সম্মান আর পদোন্নতি, কিন্তু দুর্ভাগ্য আর বিপদ ছাড়া আমাকে সে আর কিছুই দিল না। আমার বাহিনী থেকে সরিয়ে আমাকে বাক্সার বাহিনীর সঙ্গে যুক্ত করা হলো এবং তাদের সঙ্গেই মাইওয়ানদের মারাত্মক যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম। সেখানেই একটি জেজাইল বুলেট আমার কাঁধে বিদ্ধ হয়ে একখানা হাড় ভেঙে চুরমার করে দিল আর সাবক্লেভিয়ান ধমনীটা ঘেঁষটে গেল। আমার আর্দালি মারের প্রভুভক্তি আর সাহসের জন্যই খুনে গাজীদের হাত থেকে কোনো রকমে বেঁচে গেলাম। একটা ভারবাহী ঘোড়ায় চাপিয়ে সে আমাকে নিরাপদে ব্রিটিশ লাইনে নিয়ে এলো। যন্ত্রণায় ক্লিষ্ট এবং দীর্ঘস্থায়ী কষ্টভোগের ফলে দুর্বল অবস্থায় একদল আহত সৈনিকের সঙ্গে আমাকে পেশোয়ারের বেশ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম। ক্রমে ওয়ার্ডের ভিতরে হাঁটাচলা করা বা বারান্দায় রৌদ্রে একটু আধটু বেড়াবার মতো স্বাস্থ্য ফিরে পেলাম। হঠাৎ ভারতের অভিশাপ আন্তরিক জ্বরে আক্রান্ত হয়ে পড়লাম। কয়েক মাস আমার জীবনের কোনো আশাই ছিল না। অবশেষে আবার যখন সেরে উঠলাম তখন আমি এতই দুর্বল ও শীর্ণকায় হয়ে পড়লাম যে একটা মেডিকেল বোর্ড স্থির করলেন আর একটি দিনও নষ্ট না করে আমাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া উচিত। তদনুসারে আমাকে সৈন্যবাহী জাহাজ ওরন্টেস এ তুলে দেওয়া হলো এবং তার 1 মাস পরে পোর্টসমাউথ জেটিতে নামলাম। নষ্ট স্বাস্থ্য পুনরুদ্ধারের কোনো আশাই তখন ছিল না, তবু স্নেহময় সরকার স্বাস্থ্যোন্নতির জন্য 9 মাস সময় দিলে। ইংল্যান্ডে আত্মীয় স্বজন কেউ ছিল না, কাজেই আমি তখন বাতাসের মতো স্বাধীন। অবশ্য দৈনিক 11 শিলিং 6 পেনি আয়ে একজন লোক যতটা স্বাধীন হতে পারে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই আমি লন্ডনে হাজির হলাম, কারণ লন্ডন হচ্ছে এমন একটা বড় ডোবা যেখানে সারা সাম্রাজ্যের যত ভ্রমণবিলাসী আর আলস্যপরায়ণ লোকেরা এক দুর্বার টানে এসে মিলিত হয়। স্ট্যান্ডের একটা প্রাইভেট হোটেলে আরামহীন অর্থহীন জীবন কাটাতে লাগলাম।
পকেটে যা টাকা ছিল তার তুলনায় একটু বেশি স্বাধীনভাবেই চলতে লাগলাম। ফলে ক্রমে আর্থিক অবস্থা এতই ভীতিপ্রদ হয়ে উঠল যে অবিলম্বেই বুঝতে পারলাম হয় মহানগরী ছেড়ে কোনো গ্রামাঞ্চলে চলে যেতে হবে, আর না হয় জীবনযাত্রার মান সম্পূর্ণ পাল্টাতে হবে। শেষের বিকল্পটাই বেছে নিলাম। স্থির করলাম হোটেল ছেড়ে কোনো স্বল্প ব্যয়সাধ্য অঞ্চলে একটা বাসা নেব। যেদিন এই সিদ্ধান্ত করলাম সেই দিনই ক্রাইটেরিয়ন বারে দাঁড়িয়ে আছি। এমন সময় কে যেন কাঁধে হাত রাখল। ফিরে দাঁড়াতেই চিনতে পারলাম স্ট্যামফোর্ড। লন্ডনে বিপুল জনারণ্যে পরিচিত মুখের দর্শন পাওয়া একজন সঙ্গীহীন লোকের কাছে খুবই সুখকর। এর আগে স্ট্যামফোর্ড আমার বিশেষ বন্ধুস্থানীয় ছিল না, কিন্তু সেদিন তাকে আমি সাগ্রহে অভ্যর্থনা জানালাম। সেও আমাকে দেখে খুশি হলো। আনন্দের অতিশয্যে তাকে হোলবর্নে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ জানালাম এবং একটা এক্কা গাড়ি নিয়ে দুজনে যাত্রা করলাম। লন্ডনের জনবহুল রাজপথ দিয়ে সশব্দে যেতে যেতে সবুজা এসে প্রশ্ন করল, শরীরটাকে কি করে ফেলেছ ওয়াটসন? প্যাকার্ডির মতো শুকিয়ে গেছে, গায়ের রং হয়েছে বাদামের মতো। আমার অভিযানের একটা সংক্ষিপ্ত বিবরণ তাকে দিলাম। সেই বিবরণ শেষ হতেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমার দুর্ভাগ্যের কাহিনী শুনে সমবেদনার সুরে সে বলল, বেচারি, এখন কি করবে? একটা বাসা খুঁজছে। যুক্তিসঙ্গত ভাড়ায় একটা আরামদায়ক বাসা পাওয়া যায় কিনা সেই সমস্যারই সমাধান করতে চেষ্টা করছি। খুব আশ্চর্য তো, তুমি দ্বিতীয় ব্যক্তি যে ওই কথাগুলো আজ আমাকে বললে। প্রথম ব্যক্তিটি কে? লোকটি হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। আজ সকালে এসে দুঃখ করছিল। একটা ভালো বাসা সে পেয়েছে, কিন্তু ভাড়াটা তার আয়ত্তের বাইরে, অথচ একজন অংশীদারও সে পাচ্ছে না। সে যদি বাসার এবং ভাড়ার একজন অংশীদার সত্যিই চায়, তাহলে আমি সেই লোক। সঙ্গীন থাকার চাইতে একজন অংশীদার আমারও পছন্দ। মদের পাত্রের উপর দিয়ে আমার দিকে তাকিয়ে স্ট্যামফোর্ড বলল, শার্লক হোমসকে তুমি এখনো চেনো না। স্থায়ী সঙ্গী হিসেবে তুমি হয়তো তাকে পছন্দ করবে না। কেন? তার বিরুদ্ধে কি বলবার আছে? না, তার কোনো দোষের কথা আমি বলছি না, তবে তার চিন্তা ভাবনাগুলো একটু অদ্ভুত ধরনের। বিজ্ঞানের কতগুলো শাখায় বেশ উৎসাহী। আমি যতদূর জানি লোকটি বেশ ভদ্র। ডাক্তারি ছাত্র নিশ্চয়ই? না, সে যে কী হতে চায় সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমার বিশ্বাস সে শরীর সংস্থান বিদ্যায় বেশ পারদর্শী। একজন প্রথম শ্রেণীর রসায়নবিদও বটে, কিন্তু আমি যতদূর জানি সে কোনোকালে নিয়মিত কোনো ডাক্তারি শাস্ত্রের পাঠ নেয়নি। তার পড়াশোনা অত্যন্ত আগাছালো আর খামখেয়ালি, কিন্তু নানা বিষয়ে জ্ঞান সে এত সঞ্চয় করেছে যে তার অধ্যাপকদেরও তাক লেগে যায়। তুমি কি কোনোদিন জানতে চাওনি সে কি হতে পারে? না, তার মনের হদিশ করা সোজা কাজ নয়, তবে খেয়াল জাগলে তার মুখে কথার ক্ষয় ফোটে। তার সঙ্গে দেখা করতে চাই। যদি কারো সঙ্গেই বাস করতে হয়, আমি পড়াশোনা করা চুপচাপ লোকই পছন্দ করি। অত্যধিক গোলমাল বা উত্তেজনা সহ্য করবার মতো শক্তি এখনো ফিরে পাইনি। ও দুটো বস্তুই আফগানিস্তানে এত বেশি পেয়েছিলাম যে আর যতদিন বেঁচে থাকবো ওতেই চলে যাবে। তোমার ওই বন্ধুর সঙ্গে কেমন করে দেখা হতে পারে? নিশ্চয়ই সে ল্যাবরেটরিতে আছে। হয় সে সপ্তাহের পর সপ্তাহ সে স্থানেই মারায় না, আর নয় তো সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ করে। তুমি চাও তো খাওয়া শেষ করে একসঙ্গেই সেখানে যেতে পারি। নিশ্চয়ই যাব। তারপরই আলোচনা অন্য পথে মোড় নিল। যে ভদ্রলোকের সহবাসিন্দা হবার প্রস্তাব এইমাত্র করলাম,
হোলবর্ন থেকে বেরিয়ে হাসপাতালে যাবার পথে তার সম্পর্কে আরও কিছু বিবরণ স্ট্যামফোর্ড আমাকে জানালো। বলল, তার সঙ্গে যদি মানিয়ে চলতে না পারো তাহলে কিন্তু আমাকে দোষ দিও না। মাঝে মাঝে ল্যাবরেটরিতে দেখা সাক্ষাতের ফলে তার যেটুকু পরিচয় পেয়েছি তার বেশি কিছু আমি জানি না। তুমি এ প্রস্তাব করেছো, কাজেই আমাকে যেন দায়ী করো না। মানিয়ে চলতে না পারলে সরে গেলেই হবে। দেখো স্ট্যামফোর্ড, মনে হচ্ছে বিশেষ কোনো কারণে তুমি এ ব্যাপারে নিজেকে জড়াতে চাইছো না। লোকটির মেজাজ খুব খাপ্পা নাকি? না আর কিছু? রেখে ডেকে কথা বলো না। অনির্বাচনীকে ভাষায় প্রকাশ করা সহজ নয়। আমার বিচারে হোমস একটু অতি বৈজ্ঞানিক জাতের লোক, প্রায় অনুভূতিহীন। অনিষ্ট সাধনের উদ্দেশ্য নয়, শুধুমাত্র ফলাফল সম্পর্কে সঠিক ধারণা লাভের গবেষণার খাতিরেই সে তার বন্ধুকে এক চিমটে উদ্ভিজ্জ উপকার খেতে দিচ্ছে, তাও কল্পনা করা যায়। তার প্রতি সুবিচার করতে হলে বলতে হয় এই একই কারণে নিজেও ওটা খেতে পারে। নির্দিষ্ট ও সঠিক জ্ঞানার্জনের প্রতি তার একটা নেশা আছে বলে মনে হয়। এটা তো খুব ভালো কথা। ভালো, তবে বাড়াবাড়ি করতে পারে যখন কেউ ব্যবচ্ছেদ কক্ষে মৃত প্রাণীকে লাঠি দিয়ে পিটতে শুরু করে, তখন সেই ব্যাপারটা বড়ই কিমকার পেয়ে ওঠে। মৃত প্রাণীকে লাঠির বাড়ি? হ্যাঁ, মৃত্যুর পরে শরীরে আঘাতের দাগ কতটা পড়ে সেটা পরীক্ষা করে দেখবার জন্য তাকে এরকম করতে আমি নিজের চোখে দেখেছি। তারপরেও তুমি বলছো সে মেডিকেলের ছাত্র নয়? না, ঈশ্বর জানেন তার পড়াশোনার উদ্দেশ্য কী, কিন্তু আমরা তো এসে পড়েছি। তার সম্পর্কে নিজেই তোমার ধারণা গড়ে নিও। বলতে বলতে একটা সংকীর্ণ গলিতে মোড় নিয়ে ছোট পাশের দরজার ভেতর দিয়ে হাসপাতালের একটা অংশে প্রবেশ করলাম। এ জায়গা আমার পরিচিত। বিনা সাহায্যেই ঠান্ডা পাথরের সিঁড়ি বেয়ে উঠে লম্বা বারান্দা ধরে এগোতে লাগলাম। দুই পাশে সাদা দেয়াল আর বাদামি দরজার সারি। প্রায় শেষ প্রান্তে নিচু খিলানওয়ালা যে পথটা বেরিয়ে গেছে সেটা ধরে এগিয়ে গেলেই কেমিক্যাল ল্যাবরেটরি। উঁচু ঘর, চারিদিকে অসংখ্য বোতল, কতক সাজানো কতক ছড়ানো, এখানে সেখানে চওড়া নিচু টেবিল, তার উপর বকযন্ত্র, টেস্ট টিউব আর ছোট বুনসেন বাতি, তার থেকে নীল কাপা কাপা শিখা বেরুচ্ছে। ঘরে একটিমাত্র ছাত্র কোণের টেবিলে উপুড় হয়ে কাজ করছে। আমাদের পায়ের শব্দ শুনে সে একবার ফিরে তাকালো, তারপরেই সোজা দাঁড়িয়ে আনন্দে চেঁচিয়ে উঠল আমার সঙ্গের দিকে চোখ ফেলে। পেয়েছি পেয়েছি বলে চিৎকার করতে করতে সে একটা টেস্ট টিউব হাতে নিয়ে আমাদের দিকে ছুটে এলো। এমন একটা রিএজেন্ট আমি পেয়েছি, একমাত্র হিমোগ্লোবিনের দ্বারাই, যার থেকে তলানি পড়ে, আর কিছুর দ্বারাই নয়। একটা সোনার খনি আবিষ্কার করলেও বোধহয় এর চাইতে বেশি আনন্দে তার চোখ মুখ উদ্ভাসিত হতো না। ডাক্তার ওয়াটসন, মিস্টার শার্লক হোমস। আমাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়ে স্ট্যামফোর্ড বলল। বেশ জোরের সঙ্গে আমার হাত চেপে ধরে সে সাদরে বলল, কেমন আছেন? মনে হচ্ছে আপনি আফগানিস্তানে ছিলেন। সে কথা আপনি জানলেন কেমন করে? এখন সমস্যাটা হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে। আমার এই নতুন আবিষ্কারের গুরুত্ব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। রসায়নের দিক থেকে নিঃসন্দেহে ইন্টারেস্টিং, কিন্তু বাস্তব ক্ষেত্রে? বলেন কি, চিকিৎসা আইনের ক্ষেত্রে এত বড় আবিষ্কার গত কয়েক বছরের মধ্যে হয়নি। আপনি কি বুঝতে পারছেন না যে রক্তের দাগের বিষয়ে আমরা একটা অভ্রান্ত পরীক্ষা পেয়ে গেছি? চলুন তো ওখানে। আগ্রহের আতিশয্যে
আমার কোটের আস্তিন চেপে ধরে সে টেবিলে যে কাজ করছিল সেখানে আমাকে টেনে নিয়ে গেল। কিছুটা তাজা রক্ত নিয়ে যাক বলে একটা লম্বা ভোঁতা ছুঁচ আঙুলে ঢুকিয়ে দিল আর ফোঁটা কয়েক রক্ত একটা পাত্রে ধরে নিল। এবার একটু রক্ত 1 লিটার জলে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মিশ্রণটার রং বিশুদ্ধ জলের মতো হয়ে গেল। এতে রক্তের অনুপাত 10 লক্ষে 1-এর বেশি হবে না। কথা বলতে বলতে সে ওই পাত্রে কয়েক টুকরো সাদা স্ফটিক ফেলে দিয়ে তাতে কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ যোগ করল। দেখতে দেখতে মিশ্রণটায় মেহগনি রং ধরল আর কাঁচের পাত্রটার নিচে কিছু বাদামি রঙের তলানি পড়ল। হা হা, এটা কি বলুন তো? একটা কোনো সূক্ষ্ম পরীক্ষা বলে মনে হচ্ছে। সুন্দর সুন্দর। পুরনো গুআইকাম পরীক্ষাটা যেমন গোলমেলে তেমনি অনিশ্চিত। রক্ত কণিকার অনুবীক্ষণিক পরীক্ষাটাও তাই। রক্তের দাগটা কয়েক ঘন্টা পুরনো হয়ে গেলে তো পরের পরীক্ষাটা একেবারে মূল্যহীন। অথচ এই পরীক্ষাটা তাজা বা বাসি উভয় রক্তের বেলাতেই সমান কার্যকর। এই পরীক্ষাটা যদি আগে আবিষ্কৃত হতো তাহলে শত শত লোক যারা আজও পৃথিবীর মাটিতে ঘুরে বেড়াচ্ছে তারা অনেক আগেই তাদের কৃত অপরাধের শাস্তি ভোগ করত। সত্যি? খুনের মামলাগুলি ক্রমাগত একটি পয়েন্টের উপরেই ঝুলে থাকে। হয়তো খুনের কয়েক মাস পরে একটা লোকের উপর সন্দেহ পড়ল, তার কাপড় চোপড় পরীক্ষা করে বাদামি দাগ পাওয়া গেল। সেগুলো রক্তের দাগ, কাদার দাগ, মূর্ছার দাগ, ফলের দাগ না আর কিছু? এই প্রশ্নের অনেক বিশেষজ্ঞকেই বিচলিত করেছে। কিন্তু কেন? কারণ কোনো নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা ছিল না। এবার শার্লক হোমস পরীক্ষাটা পাওয়া গেল, সুতরাং আর কোনো অসুবিধা রইল না। কথা বলার সময় তার চোখ দুটো চকচক করছিল। বুকের ওপর হাত রেখে সে এমনভাবে মাথা নিচু করল যেন কল্পনার চোখে দেখা এক প্রশংস জনতাকে অভিবাদন জানাচ্ছে। তার উৎসাহ দেখে বিস্মিত হয়ে আমি বললাম, আপনাকে অভিবাদন জানানো উচিত। গত বছর ফ্র্যাঙ্কফুর্টে ভন ব্রিক্সকাফের কেসটাই ধরুন। এই পরীক্ষাটা তখন চালু থাকলে নির্ঘাত তার ফাঁসি হতো। আরও ধরুন ব্র্যাকফোর্ডের ম্যাশন, কুখ্যাত মোলার, মৎপেলিয়ের লেফেভার এবং নিউ অর্লিয়ান্সে স্যামসন। এরকম আরও 1 কোটি কেসের কথা আমি বলতে পারি যেখানে এই পরীক্ষায় চূড়ান্তভাবে অপরাধের প্রমাণ হতে পারত। স্ট্যামফোর্ড হেসে বলল, আপনি দেখছি অপরাধের একটা জীবন্ত পঞ্জিকা। এই বিষয়ে আপনি একখানি পত্রিকা বের করতে পারেন। তার নাম দিন অতীতের পুলিশি সমাচার। আঙুলের মাথায় এক টুকরো প্লাস্টার জড়াতে জড়াতে শার্লক হোমস বলল, পত্রিকাটিকে কৌতূহলোদ্দীপক করা যায়, কিন্তু আমাকে সাবধান হতে হবে, কারণ আমাকে নানা রকম বিষয় নিয়ে নাড়াচাড়া করতে হয়। সে তার হাতখানা বাড়িয়ে ধরল। দেখলাম তার সারা হাত কড়া অ্যাসিডে বিবর্ণ হয়ে গেছে এবং তাতে আগাগোড়া টুকরো টুকরো প্লাস্টার জড়ানো। একটা 3 পায়া উঁচু টুলে নিজে বসে আর একটা টুল পা দিয়ে আমার দিকে ঠেলে দিয়ে স্ট্যামফোর্ড বলল, একটা কাজে আমরা এসেছি। আমার এই বন্ধু একটা আস্তানা করছেন। আপনি বলেছিলেন একজন অংশীদার খুঁজে পাচ্ছেন না, তাই আপনাদের দুজনকে দেখা করিয়ে দিলাম। আমার সঙ্গে এক বাসায় থাকার প্রস্তাবে শার্লক হোমসকে খুশি মনে হলো। বলল, বেকার স্ট্রিটে একটা সুইট দেখেছি, আমাদের দুজনের বেশ কুলিয়ে যাবে। আশা করি তামাকে কড়া গন্ধে আপনার আপত্তি হবে না। আমি নিজেও ধূমপান করি। তাহলে তো ভালোই হলো। নানা রকম রাসায়নিক পদার্থ আমার কাছে থাকে মাঝে মধ্যে, পরীক্ষা নিরীক্ষা করি, তাতে আপনার অসুবিধা হবে না তো? মোটেই না। ভেবে দেখি আমার আর কি দোষ আছে। মাঝে মাঝে আমি চুপচাপ থাকি, পরপর কয়েকদিন হয়তো মুখে খুলি না। তখন যেন মনে করবেন না যে আমি খুব রেগে আছি।
স্রেফ আমাকে একা থাকতে দেবেন, ব্যাস সব ঠিক হয়ে যাবে। এবার আপনার কি বলার আছে বলুন। একসঙ্গে থাকবার আগে দুজনেরই পরস্পরের দোষ ত্রুটিগুলো জানা থাকা ভালো। আমার একটা কুকুরের বাচ্চা আছে, আমার স্নায়ুগুলো খুব দুর্বল হয়ে পড়েছে, তাই হট্টগোল পছন্দ করি না। সময়ে অসময়ে ঘুম থেকে উঠি, আলসেমি করি। ভালো অবস্থায় আরও কিছু কিছু দোষ আছে, তবে আপাতত এইগুলোই প্রধান। হট্টগোল বলতে কি আপনি বেহালা বাজানোটাকে ধরছেন? সেটা বাদকের উপর নির্ভর করে। বেহালার ভালো বাজনা তো দেবতাদের উপভোগ্য, কিন্তু বাজনা যদি বাজে হয়, হ্যাঁ ব্যাস ব্যাস, তাহলে ঠিক আছে, ধরে নিচ্ছি ব্যবস্থাটা পাকা, অবশ্য যদি বাসাটা আপনার পছন্দ হয়। কখন দেখা যায়? কাল দুপুরে এখানে আসুন, একসঙ্গে গিয়ে সব পাকা করে ফেলব। করমর্দন করে আমি বললাম, ঠিক আছে, কাল দুপুরে। সে আবার কাজে মন দিল। আমরা হোটেলের দিকে পা বাড়ালাম। হঠাৎ থেমে স্ট্যামফোর্ডের দিকে ঘুরে প্রশ্ন করলাম, ভালো কথা, আমি আফগানিস্তান থেকে এসেছি, উনি বুঝলেন কি করে? ওইটাই তার বৈশিষ্ট্য। উনি যে কী করে সব কিছু বোঝেন, সেইটে আরও অনেকে জানতে চেয়েছে। ও, সেটা তাহলে একটা রহস্য। বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। আমাদের দুজনের মিলন ঘটিয়েছ বলে তোমার কাছে আমি কৃতজ্ঞ। তাহলে ওকে পাঠ করো, যদিও খুব জটিল সমস্যায় পড়বে। আমি বাজেই রেখে বলতে পারি, তুমি তাকে যতটা জানতে পারবে তার চাইতে অনেক বেশি সে তোমাকে জানতে পারবে। নমস্কার। নমস্কার। নবপরিচিতের সম্পর্কে প্রচুর আগ্রহ নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম। তার ব্যবস্থা মতো পরদিন দেখা করলাম এবং 221B বেকার স্ট্রিটে ঘরগুলি দেখলাম। দুটো আরামদায়ক শয়নকক্ষ, একটা বড় খোলামেলা সুসজ্জিত বসবার ঘর, তাতে দুটো প্রশস্ত জানালা দিয়ে প্রচুর আলো এসে পড়েছে। সব দিক থেকেই বাসাটা ভালো এবং সম অংশে ভাড়াটাও ন্যায্য বলেই মনে হলো। কাজেই সেখানেই কথাবার্তা পাকা করে সঙ্গে সঙ্গে বাসার দখল নিয়ে নিলাম। আমি সেদিন সন্ধ্যাতেই হোটেল থেকে মালপত্র নিয়ে সেখানে গেলাম। শার্লক হোমস পরদিন সকালে কয়েকটা বাক্স ও পোর্টম্যান্টো নিয়ে হাজির হলো। মালপত্র খুলে সাজিয়ে গুছিয়ে নিতে দু একদিন কেটে গেল। ধীরে ধীরে দুজনেই নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলাম। হোমসের সঙ্গে একত্রে বাস করা মোটেই কঠিন নয়। লোকটি চলাফেরায় শান্ত, স্বভাব পরিমিত। রাত 10টার পর কদাচিৎ জেগে থাকে, আর সকালে আমার ঘুম ভাঙবার আগেই প্রাতরাশ সেরে বাইরে বেরিয়ে যায়। কখনো সারাটা দিন কেমিক্যাল ল্যাবরেটরিতে কাটায়, কখনো বা ব্যবচ্ছেদ কক্ষে। কাজের নেশা যখন পেয়ে বসে তখন কোনো কাজেই সে পিছপা নয়। কখনো বা সম্পূর্ণ উল্টো, দিনের পর দিন বসবার ঘরে সোফায় বসে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখে একটা কথা নেই, শরীরের একটু নড়নচড়ন নেই। সে সময় তার চোখে এমন একটা ফাঁকা স্বপ্নময় দৃষ্টি দেখেছি যাতে অনায়াসেই সন্দেহ হতে পারত যে নেশাখোর। কিন্তু তার সংযত ও পরিচ্ছন্ন জীবনযাত্রা দেখে সে ধারণা মনেও ঠাঁই পেত না। যত দিন কাটতে লাগলো তার সম্পর্কে আমার আগ্রহ এবং তার জীবনের লক্ষ্য সম্পর্কে আমার কৌতূহল ততই বাড়তে লাগলো। তার শরীর এবং চেহারায় এমন যে কোনো লোকের দৃষ্টি আকর্ষণ করবেই। লম্বায় 6 ফুটের উপরে, কিন্তু এতই কৃশকায় যে আরও ঢ্যাঙা মনে হয়। যে নেশার ঘোরের কথা এইমাত্র উল্লেখ করেছি, সে সময়টা ছাড়া সাধারণভাবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ এবং অন্তর্ভেদী। বাজপাখির মতো সরু নাক, সারা মুখে সদা সতর্কতা ও স্থির সিদ্ধান্তের আভাস ফুটিয়ে তোলে। তার মোটা চৌকো থুতনি দৃঢ় চরিত্র মানুষের লক্ষণ। তার 2 হাতে সবসময় কালি আর কেমিক্যালের দাগ লেগে থাকত। তা সত্ত্বেও কোনো কিছু ছোবার বেলায় সে খুবই খুঁতখুঁতে। কাজের যন্ত্রপাতি নাড়াচাড়া করবার সময় তার এই স্বভাব আমি অনেক সময় লক্ষ্য করেছি। এই মানুষটি আমার কৌতূহলকে কতখানি জাগ্রত করেছিল এবং নিজের সম্পর্কে তার নীরবতাকে
ভাঙবার কত চেষ্টা আমি বারবার করেছি সে কথা বলতে পাঠক নিশ্চয়ই অনধিকার চর্চার অপরাধে আমার নিন্দা করবেন, কিন্তু তা করবার আগে মনে রাখতে হবে যে সে সময় আমার জীবন ছিল লক্ষ্যহীন এবং করবার মতো কোনো কাজও তখন আমার হাতে ছিল না। আমার স্বাস্থ্যের তখন যা অবস্থা তাতে আবহাওয়া অত্যন্ত ভালো না থাকলে আমি বাইরেও বেরোতে পারতাম না। এমন কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে কথা বলে দৈনন্দিন জীবনের একঘেয়েমিকে কাটাতে পারি। সে অবস্থায় এই সঙ্গীটিকে ঘিরে যে ছোটোখাটো রহস্য ছিল তার সমাধানের চেষ্টাই আমি অনেক সময় কাটিয়ে দিতাম। সে ডাক্তারি পড়তো না, সে নিয়মিতভাবে এমন কোনো পড়াশোনা করে না যাতে সে বিজ্ঞানের একটা ডিগ্রি পাবার উপযুক্ততা অর্জন করতে পারে, কিন্তু কোনো কোনো পাঠ্য বিষয়ে তার উৎসাহ এতই উল্লেখযোগ্য এবং খামখেয়ালের দ্বারা সীমিত হলেও তার জ্ঞান এত অসাধারণভাবে প্রচুর ও সূক্ষ্ম যে তার অনেক বক্তব্যই আমাকে বিস্মিত করেছে। কোনো নির্দিষ্ট লক্ষ্য সম্মুখে না থাকলে কোনো মানুষ এত কঠিন পরিশ্রম করতে বা এত নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারে না। তার অজ্ঞানতাও তার জ্ঞানের মতোই উল্লেখযোগ্য। সাম্প্রতিক সাহিত্য, দর্শন বা রাজনীতি সে প্রায় কিছুই জানে না। কথা প্রসঙ্গে যেদিন বুঝতে পারলাম যে সে কোপার্নিকাসীয় মতবাদ এবং সৌরজাগতিক গ্রহমণ্ডল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, সেদিন আমার বিস্ময়ের সীমা রইল না। পৃথিবীর সূর্যের চারিদিকে করে এই বিংশ শতাব্দীতে কোনো সভ্য মানুষ যে সেটা জানে না সে কথা আমি ভাবতেই পারি না। আমার মুখে বিস্ময়ের ভাব লক্ষ্য করে সে বলল, মনে হচ্ছে তুমি এতে বিস্মিত হয়েছ, কিন্তু ও তথ্যটা জানবার পরে মনে হচ্ছে আমি যথাসাধ্য চেষ্টা করব ওটা ভুলে যেতে। ভুলে যেতে? দেখো, আমি মনে করি মানুষের মস্তিষ্ক গোড়ায় একটা ছোট শূন্য চিলেকোঠার মতো। সেখানে পছন্দসই আসবাব জমানোই উচিত। একমাত্র বোকা লোকই যা কিছু পায় তাই সেখানে জমা করে, ফলে যে জ্ঞান তার পক্ষে দরকারি সেইটাই হয় ভিড়ে হারিয়ে যায়, না হয় অন্য সব জিনিসের সঙ্গে এমনভাবে তালগোল পাকিয়ে যায় যে দরকারের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না। মস্তিষ্কের কুঠুরিতে কি রাখবে না রাখবে সে বিষয়ে দক্ষ কারিগর কিন্তু ভারী সতর্ক। কাজের জন্য দরকারি যন্ত্রপাতি ছাড়া আর কিছু সেখানে রাখে না, আর সে যন্ত্রপাতিও সংখ্যায় অনেক বলে সেগুলিকে সে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে। ওই ছোট কুঠিরেটার বর্ধনশীল দেয়াল আছে এবং সেটাকে যতদূর খুশি বাড়ানো যায় এই ধারণা কিন্তু ভুল। ঠিক জানবে এমন এক সময় আসে যখন নতুন কোনো জ্ঞান পেতে হলে এই পুরনো জ্ঞান কিছুটা ছাড়তে হবেই। কাজে অদরকারি ঘটনা যাতে দরকারি ঘটনাকে মনে থেকে ঠেলে সরিয়ে না দেয় সেদিকে দৃষ্টি রাখা অত্যন্ত প্রয়োজন। কিন্তু সৌরজগৎ, তা দিয়ে আমার কি দরকার? তুমি বলছো আমরা সূর্যের চারিদিকে ঘুরছি, বেশ তো, আমরা যদি চন্দ্রের চারিদিকে ঘুরতাম তাতে আমি বা আমার কাজের তো তিলমাত্র তফাৎ হতো না। তার কাজটা কি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু তার হাবভাবে মনে হলো প্রশ্নটাকে সে ভালোভাবে নেবে না। যা হোক, আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার কথা ভাবতে ভাবতে তার থেকে কিছু কিছু তথ্য অনুমান করতে চেষ্টা করলাম। সে বলেছে তার অভীষ্টের সঙ্গে যুক্ত নয় এমন কোনো জ্ঞান লাভ করতে সে চায় না। অতএব যা কিছু জ্ঞান সে অর্জন করেছে সবই তার কাছে দরকারি। যেসব বিষয়ে সে খুব ভালো জানে বলে আমার মনে হলো তার একটা তালিকা আমি মনে মনে প্রস্তুত করলাম। এমনকি একটা পেন্সিল নিয়ে সেগুলি লিখেও ফেললাম। তালিকাটি সম্পূর্ণ করে সেটা দেখে আমি না হেসে থাকতে পারলাম না। তালিকাটি এইরূপ: শার্লক হোমস, তার জ্ঞানের সীমা। সাহিত্যের জ্ঞান 0, দর্শনের জ্ঞান 0, জ্যোতির্বিদ্যায় জ্ঞান 0, রাজনীতির জ্ঞান দুর্বল, উদ্ভিদবিদ্যায় জ্ঞান পরিবর্তনশীল, ধুতুরা, আফিম এবং সাধারণভাবে বিষাক্ত উদ্ভিদ সম্পর্কে পণ্ডিত, কিন্তু উদ্যানবিদ্যার কিছুই জানে না। ভূতত্ত্বের জ্ঞান,
বাস্তব জ্ঞান আছে কিন্তু সীমিত, এক নজরেই বিভিন্ন রকম মাটির পার্থক্য বলে দিতে পারে। রসায়নের জ্ঞান প্রগাঢ়, শরীর সংস্থানবিদ্যার জ্ঞান সঠিক কিন্তু শৃঙ্খলাহীন, উত্তেজক সাহিত্যের জ্ঞান প্রচুর। এই শতাব্দীর যে কোনো রোমহর্ষক ঘটনার প্রতিটি বিবরণ সে জানে বলে মনে হয়। ভালো বেহালা বাজাতে পারে, দক্ষ বিলিয়ার্ড খেলোয়াড়, বক্সার এবং অসিচালক। ব্রিটিশ আইনের ভালো বাস্তব জ্ঞান আছে। তালিকাটি এই পর্যন্ত পড়েই হতাশ হয়ে সেটাকে আগুনে ফেলে দিলাম। নিজের মনেই বললাম, এইসব সদ্গুণের সম্মিলন ঘটিয়ে লোকটি কি করতে চাইছে যদি জানতে পারতাম, এবং কি সে কাজ যাতে এগুলি সব দরকার হয় যদি খুঁজে বের করতে পারতাম, তাহলে সেই দণ্ডে এইসব চেষ্টা ছেড়ে দিতাম। সে ভালো বেহালা বাজাতে পারে এবং আমার অনুরোধে সে আমার প্রিয় রাগ বাজিয়ে শুনিয়েছে, কিন্তু একা থাকলে সে আরাম কেদারায় গা এলিয়ে বেহালা নিয়ে কখনো বিষণ্ণ, কখনো আনন্দের সুর বাজায়। এই এলোমেলো বাজনা তার চিন্তাকে সাহায্য করে নাকি তার খেয়ালের ফল, তা বুঝে উঠতে আজও পারিনি। প্রথম সপ্তাহকাল আমাদের কাছে কেউ এলো না। আমার ধারণা হলো এই সঙ্গীটিও আমার মতো নির্বান্ধব, কিন্তু শীঘ্রই বুঝতে পারলাম তার পরিচিত জনের সংখ্যা অনেক, আর তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাদের মধ্যে একজন ছিল হলদেটে, ইঁদুরমুখ, কালো চোখওয়ালা মানুষ। তার নাম শুনেছিলাম মিস্টার লেস্ট্রেড। সপ্তাহে 3-4 দিন সে আসতো। একদিন সকালে একটি সুসজ্জিত তরুণী এলো এবং আধ ঘন্টার উপরে কাটিয়ে গেল। সেই দিন বিকালেই একটা শুটকো পাকা চুল লোক এলো, দেখতে ইহুদি ফেরিওয়ালার মতো। মনে হলো লোকটা খুব উত্তেজিত। তারপরেই এলো একটা নোংরা বয়স্কা স্ত্রীলোক। একদিন এসেছিল এক পাকা চুল বৃদ্ধ, আবার কোনোদিন বা নকল মলমলের পোশাক পরা এক রেলের কুলি। এইসব নানা ধরনের লোক যখন হাজির হতো তখন শার্লক হোমস আমার কাছ থেকে বসবার ঘরটা ব্যবহারের অনুমতি চেয়ে নিত, আর আমি আমার শোবার ঘরে চলে যেতাম। আমার এই অসুবিধা ঘটানোর জন্য সে সব সময় ক্ষমা চেয়ে নিত, বলতো কাজের জন্য আমাকে ঘরটা ব্যবহার করতে হচ্ছে, এরা সবাই আমার মক্কেল। তখনই সোজাসুজি প্রশ্ন করবার সুযোগ পেলেও জোর করে একজনের গোপন কথা জানবার কৌতূহল থেকে নিজেকে নিবৃত্ত করতাম। ভাবতাম সে কথা উল্লেখ না করার কোনো সঙ্গত কারণ হয়তো তার আছে, কিন্তু একদিন নিজে থেকেই সে প্রসঙ্গ উল্লেখ করে সে আমার এই ভ্রান্ত ধারণার অবসান ঘটালো। আমার বেশ মনে আছে, সে দিনটা ছিল 4 মার্চ। অন্য দিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠেছিলাম। দেখলাম শার্লক হোমসের প্রাতরাশ তখনও সারা হয়নি। গৃহকর্ত্রী আমার দেরিতে ওঠার ব্যাপারে এতই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে তখনও আমার প্রাতরাশ টেবিলে দেয়া হয়নি, বা আমার কফিও তৈরি হয়নি। মানুষ অনেক সময় অকারণে রেগে যায়, আমিও সেই রকম রাগের সঙ্গে ঘন্টাটা বাজিয়ে জানিয়ে দিলাম যে আমি তৈরি। তারপর টেবিল থেকে একখানা পত্রিকা টেনে নিয়ে তার উপর চোখ বুলিয়ে সময় কাটাতে লাগলাম। আমার সঙ্গী নীরবে টোস্টে কামড় দিচ্ছিল। একটা প্রবন্ধের শিরোনামের নিচে পেন্সিলের দাগ দেখে স্বভাবতই সেটার উপর দ্রুত চোখ বুলাতে লাগলাম। প্রবন্ধের শিরোনামটি খুব জবরদস্ত, জীবনের পুঁথি। লেখক বলেছেন, সব জীবনই একটি প্রকাণ্ড শৃঙ্খল, যার একটি গাঁটকে দেখতে পেলেই সমগ্রটাকে জানা যায়। অন্য সব শিল্পকলার মতো অনুমান ও বিশ্লেষণ বিজ্ঞানকেও সুদীর্ঘ অধ্যবসায় দ্বারাই আয়ত্ত করা যায়, এবং যেহেতু জীবন যথেষ্ট দীর্ঘস্থায়ী নয়, সেজন্য কোনো মানুষের পক্ষেই এ বিষয়ে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব নয়। একটা মানুষের হাতের নখ, তার কোটের আস্তিন, জুতো, ট্রাউজারের হাঁটুর কাজটা, তর্জনী বা বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরকার করা, তার কথা, তার শার্টের কফ,
এর প্রত্যেকটি থেকেই মানুষের জীবিকার পরিচয় পরিষ্কারভাবে ব্যক্ত হয়। একটি আকস্মিক কথা, মাংসপেশির একটি মোচড় বা চোখের একটু দৃষ্টি থেকেই মানুষের মনের অন্তঃস্থল পর্যন্ত দেখা যায়। ফলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ক্ষুরোদার হয় এবং কোথায় চোখ ফেলতে হবে বা কি দেখতে হবে সে শিক্ষা লাভ করা যায়। কি অবর্ণনীয় বাগাড়ম্বর! চিৎকার করে বলতে বলতে আমি পত্রিকাটা টেবিলের উপর ছুঁড়ে দিলাম। জীবনে এরকম বাজে লেখা কখনো পড়িনি। কোনটার কথা বলছো? প্রাতঃরাশ খেতে খেতে ডিমের চামচা দিয়ে দেখিয়ে আমি বললাম, কেন ওই প্রবন্ধটা? মনে হচ্ছে তুমি এটা পড়েছো কারণ এটার নিচে দাগ দিয়েছ। অস্বীকার করছি না যে লেখাটার মুনশিয়ানা আছে, আমি অবশ্য বিরক্ত হয়েছি। এসব একেবারেই অবাস্তব। আমার ইচ্ছা করে পাতার রেলের কোনো তৃতীয় শ্রেণীর কামরায় ঠেলে দিয়ে তাকে বলি, এবার সহযাত্রীদের জীবিকার পরিচয়গুলি দাও তো বাধ্যন। তার সঙ্গে আমার 1000 পাউন্ড বাজি লড়তে রাজি। তাতে তোমার টাকাটাই খোয়াবে। আর প্রবন্ধটার কথা যদি বলো, ওটা আমি লিখেছি। তুমি? হ্যাঁ, পর্যবেক্ষণ ও অনুমানের কাজে আমার একটা ঝোঁক আছে। যে সকল মত আমি ওখানে প্রকাশ করেছি এবং যেগুলিকে তুমি অত্যন্ত অবাস্তব বলে মনে করছো, সেগুলো অত্যন্ত বাস্তবসম্মত। এত বাস্তব যে আমার রুটি মাখনের জন্য আমি ওগুলোর ওপর নির্ভর করি। কিন্তু কেমন করে? দেখো, আমারও একটা জীবিকা আছে। আমার ধারণা এই ব্যাপারে পৃথিবীতে আমি একক। আমি একজন পরামর্শদাতা গোয়েন্দা। অবশ্য সেটা কী জিনিস তুমি বুঝবে কি না জানি না। এই লন্ডনে অনেক সরকারি ও বেসরকারি গোয়েন্দা আছে। এটা যখন পেরে ওঠে না তখন আমার কাছে আসে। আমি তাদের পথ বাদলে দিই। তার সংগৃহীত সাক্ষ্য প্রমাণাদি আমার কাছে পেশ করে। অপরাধ ইতিহাসের যে জ্ঞান আমি অর্জন করেছি তারই সাহায্যে আমি অধিকাংশ ক্ষেত্রেই তাদের সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হই। বিভিন্ন দুষ্কর্মের মধ্যে একটা মূলগত মিল আছে। ফলে 1000টা দুষ্কর্মের বিবরণ যদি তোমার নোকাগ্রে থাকে, তাহলে 1001 নম্বর দুষ্কর্মের বিবরণ তুমি উদ্ধার করতে পারবে না। এটা হতেই পারে না। লেস্টেট একজন খ্যাতনামা গোয়েন্দা। সম্প্রতি একটা জালিয়াতি মামলা নিয়ে বড়ই গোলমেলে পড়েছিল, তাই আমার কাছে এসেছিল। আর অন্যরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাঠায় বেসরকারি গোয়েন্দা সংস্থা। কোনো ব্যাপার নিয়ে গোলমালে পড়লেই তারা আলোকপাতের জন্য আসে। আমি তাদের কাহিনী মন দিয়ে শুনি, তারা আমার মন্তব্যগুলি মন দিয়ে শোনে, তারপর আমার পিতা পকটস্থ করি। তুমি কি বলতে চাও সচক্ষে সব বিবরণ দেখেও যে রহস্যের কিনারা তারা করতে পারে না, তুমি এই ঘরে বসেই তার গিট খুলতে পারো? ঠিক তাই। এ বিষয়ে আমার কেমন একটা অন্তর্দৃষ্টি আছে। কখনো কখনো এমন কেস আসে যেটা খুব বেশি জটিল, তখন অবশ্য আমাকে বাইরে বেরিয়ে নিজের চোখে সব কিছু দেখতে হয়। পর্যবেক্ষণ আমার দ্বিতীয় প্রকৃতি। প্রথম দিন সাক্ষাতের সময় আমি যখন বললাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছো, তখন তুমি বিস্মিত হয়েছিলে। নিশ্চয়ই কেউ তোমাকে বলেছিল? মোটেই তা নয়। আমি স্রেফ জানতে পেরেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছো। দীর্ঘদিনের অভ্যাসের ফলে চিন্তার স্রোত এত দ্রুতগতিতে আমার মনে প্রবাহিত হয় যে অন্তর্বর্তী ধাপগুলো চিন্তা না করেই আমি সরাসরি সিদ্ধান্তে উপনীত হতে পারি। অবশ্য সে ধাপগুলো তো থাকেই। চিন্তার ধারাটা ওই রকম ছিল। এই ভদ্রলোক ডাক্তার, অথচ চালচলনে সামরিক ভাবভঙ্গি, কাজেই নিশ্চয়ই সামরিক ডাক্তার। তিনি নিশ্চয়ই সম্প্রতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে এসেছেন, কারণ তার মুখমণ্ডল বাদামি, অথচ ওটা তার চামড়ার স্বাভাবিক রং নয়, যেহেতু তার কবজি দুটো সাদা। তার বিষণ্ণ মুখ দেখলে স্পষ্টই বোঝা যায় তিনি অনেক দুঃখ কষ্ট
রোগ ভোগ করেছেন। তার বাঁ হাতে আঘাত লেগেছে, কারণ সে হাতটা তিনি অস্বাভাবিকভাবে আড়ষ্ট করে রাখেন। গ্রীষ্মমণ্ডলে কোন স্থানে একজন ইংরেজ সামরিক ডাক্তারের পক্ষে এরকম কষ্ট ভোগ করা সম্ভব? আর কোথায় বা তার হাত আঘাতপ্রাপ্ত হতে পারে? নিশ্চয়ই আফগানিস্তানে। এই পুরো চিন্তাধারাটি কিন্তু এক সেকেন্ডও সময় নেয়নি। আমি তখনই মন্তব্য করলাম, তুমি আফগানিস্তান থেকে এসছো, আর তুমিও বিস্মিত হলে। তুমি বুঝিয়ে বলার পর অবশ্য ব্যাপারটা সরলই মনে হচ্ছে। হোমস, তোমাকে দেখে আমার এডগার অ্যালেন পোর ডিউপিনের কথা মনে হচ্ছে। আর তুমি কি গ্যাবেরিওর বই পড়েছ? লিকক কি একজন ভালো গোয়েন্দা? আমার মতে ডিউপিন খুব সাধারণ স্তরের মানুষ। বিশ্লেষণী শক্তি তার ছিল, কিন্তু পো তাকে যতখানি বড় বলে কল্পনা করেছেন, আসলে তিনি তা নন। আর লেখক যে অজানা কয়েদিকে খুঁজে বের করতে লেখকের লেগেছিল 6 মাস মতো সময়, 24 ঘন্টার মধ্যেই আমি তা করতে পারতাম। যে দুটি চরিত্র আমার প্রিয়, তাদের সম্পর্কে এই ধরনের উদ্ধত উক্তি করায় আমি কিছুটা অসন্তুষ্ট হলাম। জানলার কাছে উঠে গিয়ে বাইরের জনবহুল রাস্তার দিকে তাকালাম। মনে মনে বললাম, লোকটি চতুর বটে, তবে বড় দাম্ভিক। যেন দুঃখের সঙ্গে সে বলল, আজকাল আর অপরাধও নেই, অপরাধীও নেই। আমাদের কাজে এখন আর মস্তিষ্কের প্রয়োজন হয় না। আমি জানি আমার মধ্যে ও বস্তুটি আমাকে বিখ্যাত করবার পক্ষে পর্যাপ্তই আছে। অপরাধ উদ্ঘাটনের কাজে যতটা পড়াশোনা বা যতটা মেধা আমি প্রয়োগ করেছি, আজ পর্যন্ত অপর কেউ তা করেনি। কিন্তু লাভ কি হলো? ধর্মের মতো কোনো অপরাধই ঘটে না, আর যা বা ঘটে সেটা এতই জলের মতো পরিষ্কার যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো অফিসারই তার কিনারা করতে পারে। লোকটির কথাবার্তার এই আত্মাম্ভীরতা ক্রমেই আমাকে বিরক্ত করে তুলল। কাজেই ভাবলাম, এই প্রসঙ্গ পরিত্যাগ করাই শ্রেয়। একটি দীর্ঘ দেহ সাদাসিধে পোশাকের মানুষ রাস্তার অপর দিক ধরে বাড়ির নম্বর দেখতে দেখতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। তার হাতে একখানা নীল রঙের বড় খাম। নিশ্চয়ই কোনো সংবাদ নিয়ে এসেছে। তাকে দেখি আমি বলে উঠলাম, লোকটি না জানি কি খুঁজে বেড়াচ্ছে। শার্লক হোমস বলল, নৌ বিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্টের কথা বলছো? খালি বড়াই আর দম্ভ। মনে মনে ভাবলাম, ভালো করেই জানে যে ওর এই অনুমানকে আমি পরখ করে দেখতে পারবো না। এই কথাগুলো ভাবতে না ভাবতেই লোকটি আমাদের দরজাতেই তার প্রার্থিত নম্বরটি দেখতে পেয়ে দ্রুত পায়ে রাস্তাটা পার হলো। আমাদের কানে এলো দরজায় ধাক্কার শব্দ, নিচে একটি গম্ভীর কণ্ঠস্বর এবং সিঁড়ি বেয়ে উঠবার ভারী পদধ্বনি। ঘরের ভেতর ঢুকে বন্ধুর হাতে চিঠিখানি দিয়ে সে বলল, মিস্টার শার্লক হোমসের জন্য। এতক্ষণে তার মুখোশ খুলে দেবার একটা সুযোগ পাওয়া গেল। সরাসরি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় কাজ করেন জিজ্ঞাসা করতে পারে কি? সেনা বিভাগে। ইউনিফর্মটা মেরামতির জন্য পাঠানো হয়েছে। ঈর্ষার দৃষ্টিতে সঙ্গীর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলাম, আপনি কি ছিলেন? সার্জেন্ট স্যার, রাজকীয় নৌ বিভাগের পদাতিক বাহিনী। স্যার, কোনো জবাব দেবেন না? ঠিক আছে স্যার। দুটো গোড়ালে ঠুকে হাত তুলে সে স্যালুট করলো, তারপরেই চলে গেল।